আচ্ছা বাবাই, উলঙ্গ হয়ে জড়িয়ে ধরে মুখে পাপ্পি দিলে কি হয়? মজা লাগে বাবাই। বসে বসে ল্যাপটপে অফিসের গুরুত্বপূর্ণ একটা ফাইলের কাজ করছিলাম। হঠাৎ রাইসার মুখে এমন কথা শুনে আমি চমকে উঠলাম। রাইসা কথাটা বলে ছবি আঁকায় মন দিল। রাইসার কথাটা মনে ঘুরপাক খাচ্ছে। ছোট্ট একটা মেয়ে, বয়স 7 ছুঁই ছুঁই, কিন্তু হঠাৎ এমন কথা কেন বলল? এদিকে কথাকে দেখলাম শাওয়ার নিয়ে বের হচ্ছে। বুঝলাম না, ইদানিং কথা প্রায়ই সন্ধ্যার পর গোসল করে। আমি সন্ধ্যা 6টা পর্যন্ত অফিসে থাকি। সারাদিন কথা আর রাইসা বাসায় থাকে। তাহলে কি কথা? না, আমি এসব কি ভাবছি? মাথাটা কেমন যেন ঘুরছে। ভাবলাম রাইসাকে একবার জিজ্ঞেস করে দেখি কেন বলল এমন কথা। পরক্ষণে মনে হলো না, রাইসাকে বলা ঠিক হবে না। রাত্রে শুয়ে শুয়ে ভাবছি রাইসা হঠাৎ এমন কেন বলল। আমি আর কথা স্বামী স্ত্রীর মাঝে হালাল কাজগুলো রাইসার আড়ালে করি। হঠাৎ কথা রাইসাকে ঘুম পাড়িয়ে দিয়ে এসে আমার পাশে শুয়ে পড়ল। আমি ঘুরে কথার কাছে চলে গেলাম। কথাকে কাছে টানছি। কথা আমাকে ছাড়িয়ে বলল, আমার শরীরটা ভালো লাগছে না, আজকে না, অন্য দিন। আমি কিছু না বলে ঘুরে গেলাম। মনে মনে ভাবতে লাগলাম, কথা তো আগে এমন ছিল না। আমাকে বুকে না নিলে তো কথা ঘুমোতে পারতো না। পাগলিটা বিদ্যুৎ চমকালেও ভয় পেত। পরের দিন অফিসে যাওয়ার পর সারাক্ষণ শুধু রাইসার কথায় মাথায় ঘুরপাক খাচ্ছিল। অফিসের কাজে মন বসাতে পারছি না। নাজমুল সাহেব বলল, রাজ ভাইয়া, শরীর খারাপ লাগছে কি আপনার? আজ অফিসে আসছেন থেকে দেখছি আপনি মন মরা হয়ে বসে আছেন। মনে হচ্ছে কোনো বিষয় নিয়ে চিন্তিত। কোনো সমস্যা থাকলে বলতে পারেন। না নাজমুল সাহেব, কোনো সমস্যা নেই, এমনিতেই ভালো লাগছে না। লাঞ্চ টাইমে লাঞ্চ করে অফিসে বসে বসে পেপার পড়ছি। হঠাৎ পেপারে একটা হেডলাইন দেখে চোখটা আটকে যায়। 2 বছরের সন্তান রেখে পুরনো প্রেমিকের সাথে অশালীন কাজ করতে গিয়ে হোটেলে ধরা পড়লেন মহিলা। নাজমুল সাহেবকে বললাম, দেশটা একদম রসাতলে যাচ্ছে। মানুষের মাঝে ইসলামের আলো না থাকায় কত রকম অশ্লীল কাজে পা বাড়াচ্ছে। 2 বছরের একটা বাচ্চা রেখে এমন কাজ করতে বিবেকেও বাঁধে না। কি করবেন ভাই? মানুষ আল্লাহকে ভুলে গেলে কত রকমের কাজই না করতে পারে। পেপারটা রেখে অফিস থেকে 1 ঘন্টা আগেই বের হয়ে পড়লাম। আজ কথার বার্থডে, তাই বার্থডে কেক, আইসক্রিম এবং নীল একটা শাড়ি, সাথে কথার পছন্দের বকুলের মালা নিয়ে বাসায় আসতেই দেখলাম কথা কিচেনে রাইসা উজ্জ্বলের সাথে বসে ফোনে গেমস খেলছে। উজ্জ্বল আমাকে দেখেই বলল, দুলাভাই কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ। তা তোমার পড়ালেখা কেমন চলছে? জি দুলাভাই ভালো। উজ্জ্বল কথার কাজিন, প্রায়ই আমাদের বাসায় আসে। ছেলেটা ভালোই। যাই হোক, সন্ধ্যায় কেক কাটার সময় আমাদের পাশের ফ্ল্যাটে নাইম চাচা এবং তাদের পরিবারের সবাইকে আসতে বললাম। নাইম চাচা একটা ব্যাংকে জব করে। অনেক ভালো মানুষ রাইসা। প্রায় দিনের বেশিরভাগ সময় তাদের ফ্ল্যাটেই থাকে। রাত 8টায় কথার বার্থডে কেক কাটার পর অনেক মজা হলো। রাত্রিবেলা কথা আমার মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। আমি কথার বুকে নিজেকে আড়াল করে রেখেছি। এদিকে আমার মাথা থেকে রাইসার কথাটা এখনও যায়নি। মনে মনে ভাবছি, কথা কি আমাকে ঠকাচ্ছে? আর কথা কেন আমাকে ঠকাবে? আমি তো কথাকে নিজের থেকেও বেশি ভালোবাসি। একে অপরকে ভালোবেসে বিয়ে করেছি। না, কথা আমার বিশ্বাসের অমর্যাদা করতে পারে না। এদিকে প্রায়ই দেখি কথা রাত্রিবেলা করে গোসল করে। রাতেও আমাকে আগের মতো সময় দেয় না। শরীর খারাপ বলে এড়িয়ে যায়। কথার ব্যবহারে অনেক পরিবর্তন হয়েছে। আগে তো কথা এমন ছিল না। তাহলে কথা কি সত্যিই? না, আমাকে আসল রহস্য উদ্ঘাটন করতেই হবে। রাইসাকেও কিছু বলা যাবে না। রাইসা যদি কথাকে বলে দেয়, তাই যা করতে হবে নিজেকেই। এদিকে রাইসাকেও দেখি মন মরা হয়ে থাকে। কথার কাছে কম যায় এখন। বিষয়গুলো ভাবাচ্ছে খুব। পরের দিন অফিসের একটা কাজে হসপিটাল রোডে যাওয়ার সময় কথাকে দেখলাম হসপিটাল ঢুকছে। আমি বুঝতে পারছি না কথা হসপিটালে কেন আসছে।
কথার পিছন পিছন আমি হসপিটালে ঢুকলাম। কথা একটা মহিলা ডাক্তারের রুমে ঢুকলো। কিছুক্ষণ সেখানে থেকে কথা কিছুক্ষণ ডাক্তারের সাথে কথা বলে রুম থেকে বেরিয়ে আসলো। আমি তাড়াতাড়ি করে জানলার কাছ থেকে সরে আসলাম। কথা হসপিটাল থেকে বের হতেই সে ডাক্তারের রুম থেকে একটা নার্স বের হলো। নার্সকে কথার কথা জিজ্ঞেস করতেই বলল, উনি তো অ্যাবর্শন নিয়েই কথা বলতে এসেছিল মনে হয়। নার্সের কথা শুনে মুহূর্তের মাঝে বুকের ভেতরে চিনচিনে ব্যথা অনুভব করলাম। হসপিটাল থেকে বের হয়ে কথার পিছু নিলাম। কথা একটা শপিং মলের সামনে গিয়ে নামলো। কথা কাকে যেন ফোন দিল। কিছুক্ষণের মাঝেই একটা ছেলে আসলো। কথা ছেলেটাকে নিয়ে শপিং মলে ঢুকলো। কিছুক্ষণ পর কথা ছেলেটাকে নিয়ে বের হলো। আমি কি করব কিছু ভাবতে পারছি না। ঘড়ির দিকে তাকিয়ে দেখি বিকাল 3টা বাজে। কথা ছেলেটার সাথে রিকশায় উঠল। আমিও তাদের পিছন পিছন একটা রিক্সা নিয়ে ছুটে চললাম। কিছুক্ষণ পর কথা আর ছেলেটা বড় একটা 5 তারকা হোটেলে ঢুকলো। আমি কথাকে ফোন দিলাম। দুবার ফোন রিং হতেই কথা ফোনটা ধরেই ওপাশ থেকে সালাম দিল। আমি সালামের জবাব দিয়ে বললাম, তুমি কোথায়? কোথায় আবার? কিচেনে রান্না করছি। কথা জানে আমি সন্ধ্যার আগে অফিস থেকে বাড়ি ফিরবো না। আমি কি বলবো কিছু ভেবে পাচ্ছি না। কথা আমাকে এভাবে ঠকাবে? বুকের ভেতরটা ফেটে যাচ্ছে। তাহলে রাইসা এই সব নোংরামি দেখেছে? কিছু ভাবতে পারছি না আমি। চোখের পানি মুছে হোটেল থেকে সোজা বাসায় চলে আসলাম। বাসায় আসার প্রায় 2 ঘন্টা পর কথা বাসায় এসে আমাকে দেখে খানিকটা ঘাবড়ে যায়। কোথায় গিয়েছিলে? বান্ধবীর বাসায়। তাহলে আমাকে যে বললে কিচেনে? সরি, অপর্ণাদের বাসায় গিয়েছিলাম। তুমি যদি রাগ করো তাই বলছি কিচেনে। আর আজ তুমি সকাল সকাল এসে পড়েছো, কে জানে। তাই তো সকাল সকাল না আসলে জানতে পারতাম না। অ্যাবর্শন করতে তুমি হসপিটালে যাও, অন্য ছেলেকে নিয়ে হোটেলে যাও। কথা কোনো কথা বলছে না, চোখের পানি টপ টপ করে পড়ছে। কি হলো, দাঁড়িয়ে আছো কেন? আমার চোখের সামনে থেকে চলে যাও, তোমাকে দেখতে মন চাচ্ছে না। বললেই চলে যাব? আমি তোমায় ছেড়ে কোথাও যাব না। আমাকে তুমি ভুল বুঝছো। আমার হৃদয়ে শুধু তুমিই আছো রাজ। আর এই দেহটা তুমি ছাড়া অন্য কেউ স্পর্শ করেনি। আর যেন কেউ করার আগে আমার যেন মৃত্যু হয়। তাহলে হসপিটালে অ্যাবর্শন করতে কেন গিয়েছিলে? নিজের পাপ ঢাকতে? রাজ প্লিজ চুপ করো, আমি আর নিতে পারছি না। সত্যি কথা গায়ে লাগবেই। জানো কথা, তোমাকে ভালোবেসে বিয়ে করেছিলাম, আর তার প্রতিদান স্বরূপ এভাবে কষ্ট দেবে? তুমি বললেই হতো যে আমার সাথে তুমি হ্যাপি নও। রাজ, তুমি যা ভাবছো সব ভুল ভাবছো। হ্যাঁ, আমি ভুল ভাবছি। তাহলে বলো হসপিটালে কেন গিয়েছিলে? আবার হসপিটাল থেকে বের হয়ে অন্য একটা ছেলেকে নিয়ে শপিং করে হোটেলে কেন গিয়েছিলে? বলো এসব কিছু মিথ্যা? না রাজ, সব কিছুই সত্যি, কিন্তু তুমি যা ভাবছো তা সত্যি নয়। আমি হসপিটালে গিয়েছিলাম ডক্টর দেখানোর জন্য। আমার একটা রোগ আছে, সেই জন্য জরায়ু দিয়ে স্বাভাবিকের চেয়ে বেশি দিন পিরিয়ড হয়। ডাক্তার সঞ্জিতদাকে দেখিয়েছি। তিনি রিপোর্ট দেখে বলেছেন জরায়ুতে টিউমার হয়েছে, আর সেটা অপারেশন করে ফেলে দিতে হবে। আর অপারেশন করলে বেশিরভাগ সম্ভাবনা আমি আর কোনোদিনও মা হতে পারবো না। পৃথিবীতে সবাই চায় বংশের বাতি হিসেবে একটা ছেলে, কিন্তু আল্লাহ এখনও আমাদের কোনো ছেলে দেয়নি। জানো রাজ, আমি সন্ধ্যাবেলায় গোসল করতাম এই রোগের জন্যই। রাতে খুব করে মন চাইতো তোমার বুকে মাথা রেখে নিজেকে সঁপে দিতে, কিন্তু যখন জরায়ু থেকে ব্লাড নির্গত হতো তখন খুব কষ্ট হতো। আর তোমাকে এই বিষয়টা জানায়নি। তুমি যদি কষ্ট পাও তাহলে আমি যে এখনকার ব্যথা সহ্য করতে পারছি, হয়তো তোমার তখনকার ব্যথা সহ্য করতে পারতাম না। কিন্তু আজ আমাকে অসতী প্রমাণ করতে বলতেই হলো। ক্ষমা করে দাও না আমায়। আরেকটা কথা, হসপিটাল থেকে বের হয়ে হুট করেই রাফি ফোন দিয়ে বলে তার বিয়ে, আর আমাকে যেতে হবে। ছোটবেলায় বাবা মাকে হারিয়ে এতিমখানায় বড় হই। এতিমখানা থেকে পড়ালেখা করে চান্স পাই ঢাকা বিশ্ববিদ্যালয়ে। এক রক্তদান কর্মসূচিতে পরিচয়, সেখান থেকেই ভাই বোনের সম্পর্ক। তাই আর না করতে পারিনি। হোটেলে গিয়ে দেখি বউ সেজে যে মেয়েটা বসে আছে সেটা রিক্ত। রাফি রিক্তের সামনে গিয়ে নিয়ে বলে, পরিচয় হয়ে নাও, এটা আমার আপু।
আমার একমাত্র অভিভাবক। আমি বুঝতে পারছিলাম না কি হচ্ছে। ঋত্য যে তোমাকে ছাড়া কিছুই বুঝতো না, সে ঋত্যই তোমাকে ছাড়া বিয়ে করছে না জানিয়ে। সবার সামনে ঋত্যের গালে চর বসিয়ে দেই। ঋত্য আমার পা ঝাপটে ধরে বলে, ভাবি আমায় ক্ষমা করে দাও, ভাইয়াকে কিছু বলো না। তারপর ঋত্য সব খুলে বলে আমায়। মানে কি বলছো এসব? হ্যাঁ ঠিকই বলছি, আজ আমায় বলতে কোনো বাধা নেই, বলতেই হবে আমায়। আমার বোন এমন না, আমি এসব কিছু বিশ্বাস করি না। আমিও করিনি, কিন্তু এইটাই সত্যি। কলেজের একটা ছেলেকে ভালোবাসত ঋত্য, নাম রাফি। ছেলেটাও ঋত্যকে প্রচণ্ড ভালোবাসত। তাদের ভালোবাসার বন্ধনটা ছিল পবিত্র। কিন্তু একদিন কলেজ ফাংশনে যোগ দেওয়ায় ঋত্যর মেসে ফিরতে ফিরতে সন্ধ্যা লেগে যায়। আর এই সুযোগে একদল নরপশু ঋত্যের শরীরে ধর্ষিতার ছাপ বসিয়ে দেয়। জানো রাজ, আমাদের সমাজে ধর্ষকের জায়গা হলেও হয় না ধর্ষিতার জায়গা। এদিকে ঋত্য ধর্ষিতা হওয়ার কথা কাউকে জানায়নি, কিন্তু কয়েকদিন পর ঋত্য স্থির করল রাফিকে সব বলে দেবে। তাই রাফিকে নিয়ে কলেজের পাশ দিয়েই নদী বয়ে গেছে, সেখানে নিয়ে যায়। এটা ঋত্য আর রাফির প্রিয় জায়গা। ঋত্য ভনিতা করা বাদ দিয়ে বলতে লাগে, রাফি আমাকে ভুলে যাও। কথাটা ঋত্যকে যতটা আঘাত করে, তার চেয়ে আঘাত করে ঋত্যর পাশে বসে থাকা রাফির বুকে। রাফি স্তব্ধ হয়ে যায়। রাফি তুমি আমাকে ক্ষমা করে দাও, আমি চাই না কোনো ধর্ষিতার জন্য তোমার জীবনটা নষ্ট হোক। জানো, আমি ভাইয়াকেও বলতে পারিনি। আমি চাই না আমার ভাইয়ার দিকে কেউ আঙ্গুল তুলে বলুক, ওই যে ধর্ষিতার ভাই যাচ্ছে। তোমার দিকে কেউ আঙ্গুল তুলে বলুক যে ধর্ষিতার স্বামী যাচ্ছে। তাই এই নষ্ট জীবন নিয়ে আমি আর বেঁচে থাকতে চাই না। রাফি ঋত্যের গালে কষে চর বসিয়ে দিল। কি মরতে চাও? তবে আমায় সঙ্গে নিয়ে মরো, একা কেন মরবে? আজ তোমার ধর্ষিতা হওয়ার পিছনে দেশের কিছু জারজ সন্তানই দায়ী। আমাদের মতো পুরুষের ব্যর্থতা নারীদের নিরাপত্তা দিতে পারেনি। নারীরা প্রতিটা পদে পদে নিরাপত্তাহীনতায় ভোগে। আমি তোমার দেহটাকে নয়, আমি তোমার বুকের বাঁ পাশে লুকিয়ে থাকা মনটাকে ভালোবেসেছি, যে জায়গা শুধু আমারই। আর আমি তোমাকে এই সপ্তাহে বিয়ে করব। পরে একটা সময় সবাইকে জানালেই হবে। হয়তো তোমার ভাইয়া রাগ করবে, পরে ঠিকই মেনে নেবে। আর তোমার বিয়েতে এক আপুর সাথে পরিচয় করিয়ে দেব। দুনিয়ার আপন বলতে সেই আপুটাই। ঋত্য আর রাফি কই? তাদের শাস্তি আছে। ভাইকে রেখে বিয়ে করে নিল, আর তোমার সাথে কোনো কথা নেই। কেন? আমি কি করলাম? কি করেছো জানো না? না তো, কেন এতদিন বলনি তুমি অসুস্থ? জানো আমার খুব কষ্ট হয়েছে। শোনো, আমি চাই তুমি অপারেশনটা করো। আমার বংশের প্রদীপ লাগবে না, আমার তুমিটাকে চাই, যার কাছে বিশ্বাসটুকু জমা রাখা যায়। আজ যদি আমার বড় কোনো সমস্যা হতো, তাহলে আমাকে কি এভাবে দূরে সরিয়ে দিতে? ওই পাগলি, কাঁদছো কেন? বুকে আসো। কথাটা বলার আগেই বুকে কারো অস্তিত্ব অনুভব করলাম। শার্টটা কারো চোখের পানিতে ভিজে যাচ্ছে। বুঝতে পারলাম আজ বৃষ্টিপাত ভালোভাবেই হবে। এই বৃষ্টি যে ভালোবাসার। ভূমিকে নতুন রূপে সাজাতে ছড়ছে। হঠাৎ রায়সার কথা মনে পড়ল। আচ্ছা বাবা, উলঙ্গ হয়ে জড়িয়ে ধরে মুখে পাপ্পি দিলে কি হয়? মজা লাগে বাবাই। হঠাৎ মনে হলো রায়সা কারো কাছে যৌন হয়রানির শিকার হচ্ছে না তো। কথাকে বিষয়টা জানাতেই বলল, চলো রায়সাকে সুন্দরভাবে জিজ্ঞেস করি। যে ভাবা সেই কাজ। রায়সাকে যেয়ে বললাম, মামনি তুমি সেদিন ওই কথা বলছো কেন? বাবাই কোন কথা? আচ্ছা বাবাই, উলঙ্গ হয়ে জড়িয়ে ধরে মুখে পাপ্পি দিলে কি হয়? মজা লাগে বাবাই। এই কথাটা। ও এই কথা। জানো বাবাই, আমাদের পাশের ফ্ল্যাটে দাদু থাকে না, ব্যাংকে চাকরি করে। সে দাদু আমাকে উলঙ্গ হতে বলেছিল। আমাকে জড়িয়ে ধরে বলেছিল খুব মজা লাগবে মা। আমাকে মোবাইলে দেখাইছে একটা মেয়ে আর একটা ছেলে উলঙ্গ হয়ে কি যেন করছে। আমাকে বলছে আমি যেন তোমাকে না বলি, বললে তুমি নাকি আমাকে বকা দিবে। আমি জানি আমার বাবাই অনেক ভালো, আমাকে বকা দিবে না, তাই সেদিন তোমাকে বলেছি। ঠিক করেছি না বাবাই? রায়সাকে কোলে তুলে নিয়ে দুগালে মুখে চুমু দিয়ে বললাম, আমার মামনিটা কি ভুল করতে পারে? এরপর সব আমাকে বলবে।
তার আগে আমার পাপ্পি আমাকে ফেরত দাও। রাইসা পাপ্পি দিয়ে বলল, আমার লক্ষ্মী বাবাই, মামনি আর ওই দাদুর কাছে যাবে না কেমন? আচ্ছা বাবাই। রাইসা টম অ্যান্ড জেরি দেখতে চলে গেল। আমি আর কথা দুজনের দিকে চেয়ে আছি। কথার চোখে পানি। কথা চোখের পানি মুছে বলল, লোকটাকে বাবার মতো মনে করেছিলাম, আর সেই কিনা তার নাতির বয়সী মেয়ের সাথে। ছি রাজ, তুমি অন্য বাসা দেখো। পরের সপ্তাহেই অন্য একটা বাসা ঠিক করলাম অফিসের পাশেই। যাওয়ার আগে মনে মনে ঠিক করে নিলাম নাইম চাচাকে কিছু কথা বলা দরকার। চাচার বাসায় নক করতেই চাচা দরজা খুলে দিল। আসসালামু আলাইকুম চাচা। এমন সময় দেখলাম চাচার বড় মেয়ের 7 বছর বয়সী নাতনিটা নানু ভাই বলে দৌড়ে এসে কোলে উঠল। আচ্ছা চাচা, বেয়াদবি না নিলে একটা কথা বলি? বাবা বলো। চাচা, আপনার নাতনিটা খুব সুন্দর, একদম পরীর মতো। আচ্ছা চাচা, আপনার নাতিকে কেউ যদি এই সময় পর্নোগ্রাফি দেখায় বলে উলঙ্গ হয়ে জড়িয়ে ধরলে মজা লাগবে? তখন আপনার কেমন লাগবে? জানেন, পৃথিবীতে প্রতিটা মানুষই কারো না কারো আপনজন। ছোট বাচ্চারা আমাদের কাছে শিখবে। তাদের যদি আমরাই হয়রানি করি কেমন হবে? বয়সে আপনার চেয়ে অনেক ছোট। আমরা চলে যাচ্ছি, কখনো কোনো ভুল হলে ক্ষমা করে দিন। এই বলে যখনই পা বাড়াবো তখনই লোকটা বলে উঠল, বাবা ক্ষমা করে দাও আমায়, আমি অন্যায় করেছি। মুচকি হেসে বললাম, চাচা আপনার ভুল বুঝতে পারাটাই আপনার জন্য ক্ষমা। রুম থেকে বের হতেই দেখি ঋত্য আর একটা ছেলে কথার সাথে দাঁড়িয়ে আছে। কাছে যেতেই পা ছুঁয়ে সালাম করি ঋত্য কান্না করে দিল। ঋত্য বলল, আমরা চলে যাচ্ছি, যদি কখনো কোনো অন্যায় করে থাকি। কথাটি বলতেই ঋত্যকে বুকে জড়িয়ে নিলাম। বুকের বাম পাশটায় রাফিকেও জড়িয়ে নিলাম। তো বন্ধুরা, আজকের গল্পটি এই পর্যন্তই। আশা করি গল্পটি আপনাদের খুব ভালো লেগেছে। এরকম আরও গল্প পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ সবাইকে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।